প্রশাসন বলে ধরে নিন ওরা মৃত। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব? আমাদের বাবার আর নেই। স্বজনহারাদের আর্তনাদে আবেগ আপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। 5 আগস্টের পরও গুমের শিকারদের খোঁজ না মেলায় স্বজনদের আক্ষেপ। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, এখন আমার বয়স 13 বছর। আমি রাগ করলেও বলতো বাবার চোখে মলিন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন যশোয়া। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামাত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত। সমঝোতা নিয়ে ফের আলোচনায় নারাজ খেলাফত। কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল। হাসনাতের বহাল। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোটের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন হচ্ছে কিনা পর্যবেক্ষণ করবে ইইউ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নজরদারি। বিভাগীয় শহর সফরে 56 পর্যবেক্ষক। অবৈধ অস্ত্রের ঝনঝনানি আর সন্ত্রাসীদের মহড়া। চট্টগ্রামে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় প্রার্থীরা। 330 দুষ্কৃতকারীর অবস্থান প্রবেশ নিষিদ্ধ করে সিএমপির গণবিজ্ঞপ্তি। এবং গণমাধ্যমের ওপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে জোর। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি। সব অপরাধের বিচার হবে বলেও স্বজনহারাদের আশ্বস্ত করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বেশ ধারণ করেনি। গণতান্ত্রিক যাত্রায় কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। স্বজন হারানো এক মায়ের আহাজারি, সন্তানকে ফিরে পাওয়ার যত আকুতি, আপন মানুষকে কাছে পেয়ে যেন মনের ভেতরে আটকে থাকা সব দুঃখ কষ্ট ভাগ করে নিল স্বজন হারানো পরিবারগুলো। আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন আর গুম খুনের শিকার প্রতিটি পরিবারের যন্ত্রণা একই রকম। গুম খুন নির্যাতনের শিকার সদস্যদের পরিবারের সঙ্গে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। সন্তান হারানোদের আহাজারিতে তিনিও কাঁদলেন অঝরে। আবেগের মেঘ যেন পুরো চীনমৈত্রী জুড়ে। পরিবারের সন্তানকে ফিরে পেতে স্বজনরা বারবার আকুতি জানিয়েছেন, বলেছেন দুঃসহ সংগ্রামের কঠিন গল্পগুলো। অভিযুক্তদের বিচারের দাবিও জানান তারা। আমার ভাইয়ের সাথে আমার এতটা খুবসুটির একটা সম্পর্ক ছিল। আমি রাগ করলেও বলতো বাবার চোখে মলিন হবে। আমার বাবা ওপর থেকে অপেক্ষায় আছে। আমি পুরো দেশবাসীর কাছে বিচার চাই। বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও স্মরণ করেন দুঃসহ সেই দিনগুলোর কথা। দেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সালাউদ্দিন বলেন, নির্বাচন বানচালের কোনো সুযোগ দেবে না বিএনপি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। 1.5 যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও স্বজন হারানো পরিবারগুলোর সঙ্গে সহমর্মিতা জানান। বলেন, গুম খুনের শিকার পরিবারের প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে। সব অন্যায়ের বিচার হবে বলেও জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি মা। ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন
গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম কথা বলে কেউ কেউ গণতন্ত্রে ফেরার পথকে বাধাগ্রস্ত করছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। গুম খুন নির্যাতনের শিকার পরিবারদের নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলটির চেয়ারম্যান পরিবারের সদস্য আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ৪৭ আসন ফাঁকা রেখে ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামাত সহ ১০ দল, একথা জানিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে জোটের আসন সমঝোতার দায়িত্বে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনার সুযোগ না থাকলেও নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে। শনিবার সকালে শুরু হওয়া জামাতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলে বিকেল পর্যন্ত। ইশতেহার, আমিরের সফরসূচি এবং নির্বাচনী কৌশল নিয়ে চলে আলোচনা পর্যালোচনা। বৈঠকে গুরুত্ব পায় ইসলামী আন্দোলনের জোট ছাড়া এবং সমঝোতার বাকি ৪৭ আসনের প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ফাঁকা রাখা আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ১০ দলের লিয়াজো কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সব সময় জামায়াতের দরজা খোলা বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবে, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেবো। আমরা সবসময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত, এটাই আমাদের সবসময় মেসেজ, এখনো এই মেসেজ থাকলো। এদিন জামাত কার্যালয়ে আসেন আসন সমঝোতার অন্যতম সমন্বয়ক বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হকও। জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আসন সমঝোতা নিয়ে আর আলোচনার সুযোগ না থাকলেও নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে। পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা সেই আশাবাদ রাখছি না, তবে নির্বাচন তো এখনও বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময়ই এটা একটা সমঝোতা হতেও পারে। মামুনুল হক দাবি করেন, শরিয়া আইনের ব্যাপারে জামায়াত আমিরের দেয়া বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন। হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ইসির শুনানিতে চূড়ান্তভাবে বাতিল হলো কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র। একই আসনে বহাল রয়েছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা। শুনানি শেষে এনসিপি নেতাদের হয়রানির অভিযোগ তোলেন হাসনাত। এদিকে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীকে বিভ্রান্তির শঙ্কা জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে গণ অধিকার পরিষদ। কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টে আপিলে প্রার্থিতা বাতিল করা হয়েছে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির। আর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে হাসনাত আবদুল্লাহর। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুনানিতে এই রায় দেন নির্বাচন কমিশনাররা। বিভিন্ন স্থানে এনসিপি প্রার্থীদের হয়রানি করা হচ্ছে, এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত আবদুল্লাহ। যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য, ওনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিতে আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রাষ্ট্রীয় আহ্বানের সাড়া দিয়ে আমরা গণভোটের প্রচারণা চালালাম, সেটাকেই আমাদেরকে সেইটার উপরে ভিত্তি করে ভিকটিম করা হলো। আমাদেরকে এটা খুবই দুঃখজনক বলে মনে করি। শুনানি শেষে একে একে বেরিয়ে কথা বলেন অন্য প্রার্থী এবং তাদের আইনজীবীরা। আপিলে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কমিশন। ভোটারের দস্তখতের মধ্যে ৮ জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। ৮ জনকে হাজির করেছি। আদালত
সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছেন। ড্রাইভার হিসেবে একটা দেওয়া ছিল, কিন্তু সে এইটা স্বাক্ষরের কারণেই উনি ওনাকে বাতিল করে দিয়েছেন। মাহবুব জামান জুয়েল নিয়ে আমরা কাস্তে মার্কা প্রতীকে আমরা নির্বাচন করব। এদিকে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীক কাছাকাছি হওয়ায় বিভ্রান্তির আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন গণ অধিকার পরিষদ। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। কোনো দ্বৈত নাগরিকত্বধারী বা ঋণ খেলাপিকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে রাজপথের পাশাপাশি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নির্বাচন কমিশন এফিডেভিটের মাধ্যমে যদি কোনো দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিকে নির্বাচনের সুযোগ দেয় তাহলে তা হবে আইনের পরিপন্থী। আইনের ব্যাখ্যা করা কমিশনের কাজ নয়, কমিশনের দায়িত্ব আইন অনুসরণ করা। এ সময় বিএনপির কোনো প্রার্থীর শত শত লোক নিয়ে কমিশনে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়ব এবং একই সাথে রাজপথেও নামব। কোনো ধরনের হস্তক্ষেপ নয়, নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভাগীয় শহর সফরে গেলেন 56 পর্যবেক্ষক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে। শনিবার সকালে রাজধানী থেকে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হন। তারা মাঠ পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবেন। প্রতি সপ্তাহে প্রতিবেদন পাঠাবেন ইইউ মিশনে। We are really looking forward to your reports and to your assessment from the field. সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন ইইউ পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তালাসে। This electoral process meets national law as well as international standards for democratic elections. Its impartiality, its independence and its non-interference, which means we are invited to observe, not to interfere. সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষণে নিজেদের নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা দেখছে না ইইউ পর্যবেক্ষক মিশন। 90 more short-term observers will be coming from Europe. Let's keep our fingers crossed that we do not have to activate the security protocols that are in place. মোট 200 জন পর্যবেক্ষকের সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের এই মিশনটি ভোটের 2 দিন পর প্রাথমিক এবং 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিভিন্ন অপরাধে অভিযুক্ত 330 জনকে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করে নগরীতে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। প্রাইভেট কার, বাস ও অটোরিকশা সহ সব যানবাহন ও যাত্রীদের তল্লাশির সঙ্গে করা হয় জিজ্ঞাসাবাদ। জানানো হয় 330 জনের তালিকার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী এবং একাধিক মামলার আসামি। অনেকে দেশের বাইরে পলাতক। গত 10 দিন ধরে নিয়মিত নগরী ও জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান চলছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত হাতবোমার বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানান, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর HM মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে নতুন মাদারীপুর গ্রামের হাসান মুন্সির বিরোধ চলছিল। এর জেরে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। ভাঙচুর ও লুটপাট করা হয় বসতঘর। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইস্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কর্মবিরতিতে যান শিক্ষানবিশ চিকিৎসকরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। বিষয়টি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে সার্জারি ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর চড়াও হন রোগীর স্বজনরা।
ফ্ললেস কোনো সেবা না দেওয়ার কারণে। এবার বাণিজ্যের সংবাদ। সরকার শুধু ভুল নীতিতেই শিল্প চালাচ্ছে না, বরং একটি চক্র অ্যাক্সেসরিজ সহ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাত ধ্বংসে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বিটিএমএ সভাপতি। এ অবস্থায় সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আলতাফ হোসেন চৌধুরী। $700 বিলিয়ন অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের বিশ্ববাজারে নামমাত্র হিস্সা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে বাজার দখলে দরকারি নীতি সহায়তা মিলছে না বলে দাবি এ খাতের উদ্যোক্তাদের। আমাদের এই খাতকে এগিয়ে নিতে হবে। 4 দিনব্যাপী গ্যাপেক্সপোর শেষ দিন শনিবার সমাপনী অনুষ্ঠানে বিজিএপিএমইএ সভাপতি অভিযোগ করেন, ব্যাংকের দুর্বলতায় পেমেন্ট আটকে যায়, অথচ ব্যবসায়ীদের অর্থ পাচারকারীর তকমা দেয়া হয়। আবার ব্যাংক লুটেরাদের জন্য ঋণের শর্ত শিথিল করা হয়। ব্যাক টু ওয়ার্ক এলসির মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে বিক্রি করি। যখন পেমেন্ট না আসে কাস্টমস আমাদেরকে মানি লন্ডারিং আইনে আমাদের জন্য মামলা করে। এটা কি আপনারা কখনো হতে পারে? মানি লন্ডারিং মানে আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা। এ সময় সরকারের নীতিকৌশলের সমালোচনা করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই এর সভাপতি বলেন, দেশের শিল্প ধ্বংসে কাজ করছে একটি চক্র। আজকে আমরা কিন্তু একটা পর্যায়ে চলে গেছি এবং আমরা স্বয়ংসম্পন্ন, কিন্তু একটা বিশেষ গোত্রের পিছিয়ে কাজ করছে যাতে আমাদের এই সেক্টরটা ধ্বংসের দিকে যায়। আমরা কিন্তু গত 12-15 মাসে কিন্তু খুব একটা বোঝাইতে পারি নাই যে কি পলিসিস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুতা আসবে ডিউটি ফ্রি, তুলাতে 2% ডিউটি, মানে কি দাঁড়াইলো, তোমার সুতা বানানোর দরকার নাই, এটা ইন্ডিয়ার থেকে আসবে। এটাই তো দাঁড়াইলো। এই আমাদের পলিসি মেকারে শিক্ষিত গোষ্ঠী, জনগণ, যে উপদেষ্টা বা আপনি এদেরকে কি বলেন, আপনার যারা কর্মরত চেয়ারে বসে আছে, রেসপন্সিবল জায়গায় বসে আছে, এটা কি সিদ্ধান্ত হইল? হাস্যকর না? অনুষ্ঠানে বিএনপি ক্ষমতায় গেলে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। আমাদের যে বিজনেসম্যানরা অত্যন্ত সাহসী এবং ইন্টেলিজেন্ট, তাদের কমিউনিকেশন উইথ ফরেন কান্ট্রিজ এক্সেলেন্ট। ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে আমরা 110% আপনাদের সঙ্গে আছি। এবারের মেলায় অংশ নেওয়া 1,500 স্টলের মধ্যে 7টিকে 2 ক্যাটাগরিতে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে অস্ত্রসহ 2 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 4টি বিদেশি শটগান, 2টি বিদেশি পিস্তল, 13 রাউন্ড অ্যামুনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ জব্দ করা হয়। গ্রেফতার সালাউদ্দিন রুমির বিরুদ্ধে 6টি ও সাইফুল ইসলামের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। দেখছেন রাত 11টার সময় দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে না থাকলে সেই দেশের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম দ্বীপটির বিষয়ে প্রকাশ্যে বাণিজ্যিক চাপের কথা বললেন তিনি। এছাড়া দ্বীপটি নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুমকির বিরোধিতার পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় সময় শনিবার থেকে ডেনমার্ক জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবরে।